তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপুষ্প উদ্ভিদের যৌনজনন ক্লাস 12-এর, এবং সেখান থেকে আমরা পড়ব হচ্ছে আজকে মেগা স্পোরোজেনেসিস এবং মেগা গ্যামেটোজেনেসিস। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আশা করি সব কিছু দেখা যাচ্ছে ঠিকঠাক করে। তাহলে আমরা কি পড়ব? মেগা স্পোরো জেনেসিস, এই টপিকটি নিয়ে আমরা পড়ব। এবার এটা জানার আগে সবার প্রথমে কিছু স্ট্রাকচার সম্বন্ধে আগে দেখে নাও। এটা হচ্ছে আমাদের একটা কার্পেলের ছবি। একটা কার্পেলের মধ্যে 3টা ইউনিট থাকে, তোমরা জানো। এটা হচ্ছে আমাদের স্টিগমা, যেটাকে আমরা বলি কি স্টিগমা। গর্ভদণ্ডটাকে আমরা বলি স্টাইল, এবং এই টোটাল ফোলাংশটাকে আমরা বলি ডিম্বাশয়। ডিম্বাশয় ইংরেজিতে বলি কি ওভারি, OVARY। ঠিক আছে। এবার এই টোটাল স্ট্রাকচারটা আমাদের কার সঙ্গে যুক্ত থাকে? এই টোটাল স্ট্রাকচারটা আমাদের থ্যালামাস যে আছে তার সঙ্গে যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের থ্যালামাস। ঠিক আছে। এবার প্রত্যেকটা তুমি যদি ডিম্বাশয়ের ভিতরে একটা চেম্বার থাকে, তো আমি ছবিটা আঁকি। তো ডিম্বাশয়ের ভিতরে এরকম করে ফাঁপা আমাদের ক্যাভিটি থাকে। এই ক্যাভিটির নাম হচ্ছে লোকিউল, LOCUL। ঠিক আছে। এবার এই ক্যাভিটির মধ্যে আমাদের কখনো কখনো এমন করে কিছু স্ট্রাকচার দেখা যায়, এটাকে আমরা বলি প্লাসেন্টা। সব ওভারিতে যে এরকম করেই প্লাসেন্টা তৈরি হবে তা না। দেখা গেল আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, এরকম করে দিয়ে আমি মনে করো ডিম্বাশয়ের ছবিটা আঁকলাম। এবার দেখা গেল এখানে একটাই বীজ তৈরি হয়। তাহলে আমাদের এখানে প্লাসেন্টাটা এই চারিদিকে এরকম করে থাকতে পারে। প্লাসেন্টাটা যেখান থেকে আমাদের একটা মনে করো ওভিউলের সৃষ্টি হচ্ছে। বুঝা গেল? তাহলে স্ট্রাকচার এরকম হতে পারে। এখানে যেহেতু প্লাসেন্টা মাঝ বরাবর আছে, তোমরা যদি এক্সাইল প্লাসেন্টেশন পড়ো তাহলে সেখানে দেখবি প্লাসেন্টাটা মাঝখান থেকে তৈরি হয়। তো ঠিক ব্যাপারটা এরকম, এবং এর চারিদিকে আমাদের কিছু এক্সটেনশন দেখা যায় এই প্লাসেন্টা থেকেই। এই এক্সটেনশনগুলোর নাম হচ্ছে কি ফিউনিকেল। আর ফিউনিকেলের অগ্রভাগে আমাদের এরকম করে ওভিউল বা ডিম্বকের সৃষ্টি হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি ওভিউল বা ডিম্বক। এই জিনিসটা আগে জানতে হবে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে মেগাস্পোরোজেনেসিস পড়ার জন্য। এবার মেগাস্পোরোজেনেসিস কি? মেগাস্পোরোজেনেসিস হচ্ছে ফর্মেশন অফ মেগাস্পোর। মেগাস্পোর যার মানে হচ্ছে স্ত্রী রেণু। মেগাস্পোর মানে হচ্ছে আমাদের স্ত্রী রেণু। এই স্ত্রী রেণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমাদের কি বলে? মেগাস্পোরোজেনেসিস। এবার কিভাবে তৈরি হয় সেটাকে দেখো। এবার মনে করো এই হচ্ছে আমাদের ফিউনিকেলটা, এই যে ফিউনিকেলটা আর তার সামনে এই ওভিউলটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। ফিউনিকলের কোষগুলোই ডেভেলপ হয় কিন্তু আমাদের ওভিউলটা তৈরি করে। ঠিক আছে। তো এবার ওভিউলটা পরিণত হয়নি, একটা পরিণত ওভিউলের স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেটাই আমরা পড়বো ধীরে ধীরে। তো ব্যাপারটা বুঝে নাও যে এটা হচ্ছে ওভিউল ডেভেলপমেন্ট যা স্টার্টের দিকে, এর শুরুর অবস্থা। ঠিক আছে। এবার শুধু আমি এইটুকু জায়গাকেই আঁকবো। তো ব্যাপারটা এবার কেমন হবে? তো একটা ওভিউলের যদি আমি বড় করে ছবি আঁকি, শুধুমাত্র ওভিউলটার ছবি আঁকলাম আমি, মনে করো এইটুকু জায়গার ছবি। এই ওভিউলটার ভিতরে অনেক কোষ থাকে।
এই অনেক কোষ থাকে, এরকম করে। আর বাইরের দিকে আমাদের একটা প্রাচীর থাকে যেটাকে আমরা বলি এপিডার্মিস। তাহলে এটা হচ্ছে আমাদের এপিডার্মিস। তাহলে এটা হচ্ছে আমাদের এপিডার্মিস। আর নিচের দিকের এই সব কোষগুলো হচ্ছে হাইপোডার্মাল কোষ, হাইপোডার্মিস ভিতরের দিকে। আর ভিতরের দিকের এই কোষগুলোর মানে বাইরের আবরণকে এপিডার্মিস বলে, তার ভিতরেরকে বলে হাইপোডার্মিস। আর ভিতরের এই কোষগুলোর নাম আছে, এগুলোর নাম হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা, নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। ঠিক আছে, এবার এই ভ্রূণ পোষক কলা কি করে, পরবর্তীতে আমাদের যে ডিম্বকটা যে ভিতরে যে ভ্রূণস্থলী তৈরি হয় তাকে খাবার দেয়। ঠিক আছে, এই যে হাইপোডার্মিস বা নিউসেলাসের কিছু কোষ, আমাদের একটা কোষ হঠাৎ করে বড় হয়ে যায়। তো আমরা দেখবো এখানকার হঠাৎ করে একটা কোষ কি হয়ে গেল, বড় হয়ে গেল। এই কোষটাকেই আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ। কি বলবো, আর্কিস্পোরিয়াল কোষ। পরবর্তীতে আমরা দেখব এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করে। তা আমি এখানেই এঁকে দিচ্ছি, কিন্তু এখানে আঁকবো না, একটু পরে আমরা আঁকি। এইবার আমি এত ডিজাইন করছি না, মনে করো এটার ওভালটা, বাকি তো এখানে প্রচুর কোষ আছে। এটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করলো, এটাকে আমাদের বলা হয় কি, এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে, উপরের কোষটাকে বলে প্রাথমিক প্রান্তীয় কোষ বা প্যারাইটাল সেল। আর নিচের দিকের কোষটাকে বলা হয় মেগাস্পোর মাতৃকোষ। এখান থেকেই আমাদের মাতৃ রেণু তৈরি হয় পরবর্তী ধাপে দেখব। এবং বাকি কোষগুলো তো এখানে আছেই আমাদের, বাকি কোষগুলো নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই, তাই আমি বাকি কোষগুলো অত করছি না। ঠিক আছে, এইবার পরের ধাপে কি হবে, আমাদের প্যারাইটাল কোষটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে প্যারাইটাল কোষটা বিভাজিত হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না, তো ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তো আমরা পড়বো এবার শুধু এই মেগাস্পোর মাতৃকোষটা। এবার এই আমাদের রেণুস্থলীর ভিতরে, সরি, এই যে আমাদের ওভিউলটার ভিতরে, মানে ওভিউলেটর ডেভেলপমেন্ট হচ্ছে, তার ভিতরে ভ্রূণস্থলী ডেভেলপমেন্ট হবে। এবার এই মেগাস্পোর মাতৃকোষটা আমাদের মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, শুধুমাত্র এটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা কোষ তৈরি করবে, 1টা 2টা 3টা 4টা। এবার আমাদের যে ওভিউলটা ডেভেলপমেন্ট হচ্ছে তার এই দিকটা হচ্ছে কি, চ্যালাজা প্রান্ত, আর উপরের দিকটা হচ্ছে মাইক্রোপাইল প্রান্ত। এবার এই 3টা কোষ, প্রথম 4টা, এই মেগাস্পোর মাতৃকোষ বিভাজিত হয়ে 4টা, এগুলো হচ্ছে স্ত্রী রেণু তৈরি করে। এই সবগুলোই হচ্ছে আমাদের কি, স্ত্রী রেণু। কিন্তু স্ত্রী রেণু 4টা তৈরি হলো, তাদের মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, শুধুমাত্র বাকি থাকে একটা, এই সবচেয়ে নিচের দিকে চ্যালাজা প্রান্তের যে স্ত্রী রেণুটা, সেটা একমাত্র সক্রিয় থাকে। তাহলে এটাকে আমরা কি বলবো, সক্রিয় স্ত্রী রেণু। এবং এটা আকারে এই ভ্রূণ পোষক কলা থেকে খাদ্য গ্রহণ করে আকারে বড় হতে থাকে। তাহলে একটা সক্রিয় স্ত্রী রেণু। তাহলে আমাদের এতটুকু পড়া হয়ে গেল যে ফরমেশন অফ মেগাস্পোর বা স্ত্রী রেণু তৈরি হওয়ার প্রক্রিয়াকেই আমাদের কি বলে, মেগাস্পোরোজেনেসিস। তাহলে কিভাবে প্রক্রিয়াটা হলো, সবার প্রথমে প্লাসেন্টা থেকে ফিউনিকল সৃষ্টি হলো, ফিউনিকল থেকে আস্তে আস্তে আমাদের ওভিউলের সৃষ্টি হচ্ছে। প্রথমে ওভিউলের বাইরের দিকে এপিডার্মিস থাকে এবং ভিতরের দিকে নিউসেলাস থাকে বা ভ্রূণ পোষক কলা।
নিউসেলাসের একটা কোষ হঠাৎ করে বড় হয়ে গিয়ে আর্কিস্পোরিয়াল কোষ তৈরি করলো, যা বিভাজিত হয়ে মেগাস্পোর মাতৃকোষ এবং প্রাইমারি প্যারাইটাল সেল। প্রাইমারি প্যারাইটাল সেলের কোনো কাজ নেই। মেগাস্পোর মাতৃকোষটা আমাদের মিওসিস প্রক্রিয়ায় মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা রেণু তৈরি করলো, স্ত্রী রেণু। তার মধ্যে 3টা নষ্ট হয়ে গেল এবং একটা থাকলো। এবং যখন এই ডেভেলপমেন্টগুলো হতে থাকে, তার সাথে সাথে আমাদের এই যে এপিডার্মাল যে ওয়াল লেয়ারটা, সেটা থেকে কিন্তু আমাদের রেণুস্থলীর প্রাচীর সৃষ্টি হয়। কিভাবে সেটা দেখো। এবং কিছু কিছু ক্ষেত্রে এই প্রাথমিক প্যারাইটাল কোষটা এতে অংশ নেয়। আমাদের একটা ওভিউলের 2টো প্রাচীর থাকে। একটা প্রাচীর থাকে এরকম করে বাইরের দিকে, আর আরেকটা প্রাচীর থাকে ভেতরের দিকে। তো ভেতরের দিকের প্রাচীরটার ডেভেলপমেন্ট আমাদের মানে মেগাস্পোরের ডেভেলপমেন্ট হচ্ছে, এদিকে ওভিউলের প্রাচীরও সৃষ্টি হচ্ছে। মনে রাখবে, ভেতরের দিকের যে প্রাচীরটা তার ডেভেলপমেন্ট আগে শুরু হয় এবং বাইরের দিকেরটা আমাদের কিন্তু পরে শুরু হয়। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে। তো এই যে ওভিউলের প্রাচীর আস্তে আস্তে তৈরি হচ্ছে, এই সবার প্রথমে আমাদের ভেতরেরটা, তাহলে এটা হচ্ছে ভেতরের, এটা হচ্ছে বাইরের, এরকম করে তৈরি হয়। আর তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের যে ভ্রূণপোষক কলাগুলো সেগুলো। তাহলে ভ্রূণপোষক কলা তো একে আবৃত করে আছি। আমি বোঝার জন্য এগুলো ছবিগুলো এরকম করে আঁকাচ্ছি। আমি যদি দেখানোর জন্য আঁকতাম তাহলে কিন্তু সুন্দর করে আঁকতাম। তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফিউনিকেলটা, এই যে ডিম্বক দণ্ড, ডিম্বক বৃন্ত যেটাকে আমরা বলি, ফিউনিকেলটা এটা। আর এই হচ্ছে আমাদের ওভিউলটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে তাহলে এটা হচ্ছে চালাজা প্রান্ত, এটা হচ্ছে মাইক্রোপাইল প্রান্ত বা ডিম্বক রন্ধ্র। এই দিকটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র, আর এই দিকটাকে বলি আমরা চালাজা প্রান্ত। আশা করি ক্লিয়ার। শুধু টেক্সট বুক পড়বে আর ভিডিওটা দেখবে, বাকি তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে এসে। এরপরে আমরা দেখব কিভাবে এই স্ত্রী রেণু থেকে আমাদের, তাহলে মেগাস্পোরোজেনেসিস মানে ফর্মেশন অফ মেগাস্পোর, স্ত্রী রেণু। এইবার আমরা পড়ব ফর্মেশন অফ ফিমেল গ্যামেটোফাইট। কি পড়ব এবার? আমরা পড়ব ফর্মেশন অফ ফিমেল গ্যামেটোফাইট, বা যেটাকে আমরা বলি কি বলে, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। বাংলায় বলে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি। ঠিক আছে, এখানে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বলতে আমাদের ভ্রূণস্থলীর কথা বলা হচ্ছে, এটুকু মনে রাখবে। তাহলে এই স্ত্রী রেণু, যে সক্রিয় স্ত্রী রেণুটা এবার 3বার আমাদের মিওসিস প্রক্রিয়া মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, পরপর 3বার। তাহলে আমি যদি এই একবার ধরি, সবগুলোর ছবি আমি আঁকছি 2বার করে আবার। তাহলে এই একবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো, মাইটোসিস এই একবার, কিন্তু কোনো রকম সাইটোকাইনেসিস হবে না, এটুকু মনে রাখবে। বাকি ভ্রূণপোষক কলা আমি দিলাম না। এরপরে হচ্ছে 2বার মাইটোসিসে বিভাজিত হচ্ছে, এই একটা দিলাম, এই একটা দিলাম, এটা, যার ফলে আমাদের কয়টা নিউক্লিয়াস পাবো আমরা? টোটাল 4টা। এবার পরবর্তী দশায় দেখবো আমরা যে এগুলো আরো টোটাল আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে 2বার মাইটোসিস, 3বার মাইটোসিস। এটা হচ্ছে আমাদের একটা পরিণত ভ্রূণস্থলীর ছবি, পরিণত ভ্রূণস্থলী। একদম ফাইনালি পরিণত যদিও হয়নি, আমি বললাম।
যে এইভাবে আমাদের এই ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, তাহলে ভ্রূণস্থলীকেই আমরা বলি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। এবার এই যে পরিণত ভ্রূণস্থলীর যদি আমরা একটা ছবি দেখি, এর মধ্যে অনেক ধরনের ব্যাপার আছে। এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 3টা নিউক্লিয়াস উপরের দিকে থাকে, 1টা 2টা 3টা। উপরের থেকে একটা মাঝখানে চলে আসে, আর নিচের থেকে একটা মাঝখানে চলে আসে, আর নিচের দিকে 3টা থাকে। এবার নিচের দিকের যে আমি এখানে না এঁকে এইদিকে আঁকি, ভ্রূণস্থলীর ছবিটা কোথায় আঁকি, এইখানেই হয়ে যাবে আশা করি। এই নিচের দিকে 3টে কোষ তার চারিদিকে কোষ প্রাচীর তৈরি করে, এবং এই 3টেকে আমরাকে বলি প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ সমষ্টি আমরা বলি, তাই না? যেগুলো কিন্তু হ্যাপ্লয়েড হয়, এটা মনে রাখবে। আর উপরে মাঝখানে যে দুইটা, এই দুইটা নিউক্লিয়াস এখনো জোড়া লাগেনি, এদেরকে আমরা বলি পোলার নিউক্লিয়াস। কি বলি? পোলার নিউক্লিয়াস। আর উপরের দিকে দুইটাকে আমরা বলি সহকারী কোষ বা সাইনার্জিড। সহকারী কোষ, এগুলোও কিন্তু হ্যাপ্লয়েড। পোলার নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। আর মাঝখানেরটাকে আমরা বলি ডিম্বাণু। ডিম্বাণু, বোঝা গেল? এইবার এই যে মিডিলের যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি সেন্ট্রাল কোষ বা কেন্দ্রীয় কোষ। এই মিডিলেরটাকে আমরা কি বলি? কেন্দ্রীয় কোষ বা সেন্ট্রাল কোষ। এটা একমাত্র ডিপ্লয়েড হয়, কারণ এখানে দুইটা নিউক্লিয়াস আছে, পোলার নিউক্লিয়াস, এবং পোলার নিউক্লিয়াস দুইটা যখন ফ্রি আছে, কিন্তু যদি এরা জোড়া লেগে যায়, তখন তাকে আমরা বলবো নির্ণীত নিউক্লিয়াস। এটাও কিন্তু ডিপ্লয়েড হয়, মনে রাখবে। তাহলে আমাদের ফর্মেশন অফ বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বলতে কি বুঝি? আমাদের এই ভ্রূণস্থলী তৈরি হওয়াকেই আমরা বলি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। এখানে কি আছে, এখানে কয়টা জিনিস আছে এটা মনে রাখতে হবে। এখানে তোমার 8টা নিউক্লিয়াস আছে, কিন্তু কোষ আছে কয়টা? 7টা। 8টা নিউক্লিয়াস কি হবে? উপরে 3টা, নিচে 3টা, 6টা, মাঝখানে 2টা, কয়টা? 8টা নিউক্লিয়াস। আর সেল কয়টা? উপরে 3টা, নিচে 3টা, 6টা, আর মাঝখানে বড় টোটালটাই একটা, কয়টা হলো? 7টা। তো এই ছিল তোমাদের হচ্ছে কি ফর্মেশন অফ ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের কিভাবে সৃষ্টি হয়। পরের ক্লাসে আমরা বিভিন্ন টাইপের যে ওভিউলস সেটা সম্বন্ধে জানবো, দ্বিনিষেক সেটা সম্বন্ধে জানবো, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। ক্লাস 12-এর যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টারটা আছে, টোটালটাই আমরা পরপর করে দেখবো। তো যারা ক্লাস 12-এ উঠেছো, ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে অনেক বেনিফিট হবে তোমাদের। ঠিক আছে? থ্যাংক ইউ।